রানীমাকে একখানা বিধান দিয়ে এলাম, তাই তিনি এই দামি দোশালাখানা পাঠিয়েছেন। এই নে, গায়ে দিয়ে দেখ। ছি 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 ছি, এত টাকার জিনিস কেউ গায়ে দেয় নাকি গো? এটা তো বিলাসিতার গন্ধ লেগে আছে, বিলাসিতার গন্ধ লেগে আছে। রানীমার দেওয়ার শাল গদা তোর আগুন, এত বড় অপমান! গদাই, গদাই, তোর মাথাখানা কি একেবারে গেছে? শালখানা তো পুড়ে যাবে। দাদা গো, দাদা ছাড় গদাই, আমাকে ছাড়। দাদা, পুড়ে যেতে দাও, পুড়ে যেতে দাও। ও শাল ধরলে যে তোমার হাতে ফোসকা পড়বে গো দাদা। এত টেকার জিনিস হাতে ধরতে নেই, হাতে ফোসকা পড়ে দাদা। দৌড়নে দাদা, দৌড়নে, দৌড়নে, দৌড়নে। তোমরা কি জানো নে? কিছুই কি বোঝো না তোমরা? গদাই, গদাই শোন, গদাই। মল্লিক মশাই, মল্লিক মশাই, আপনি দয়া করে দেখুন চাটুর্য ঠাকুর, আজ নয় এসব নিয়ে আমি এখানে এসেছিলাম। আমার জায়গায় যদি আজ সেজু বাবু বা তার কোনো ছেলে এখানে আসতেন, তারা যে কি করতেন কে জানে। আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান তার জন্য। আমার এই পাগল ভাইটাকে নিয়ে যে আমি কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে পারি না। ভেবেছিলাম কলকাতা এলে বোধহয় একটু দায়িত্ববোধ হবে, সেগুড়েও বালি। এদিকে দিন দিন সংসার চালানো কষ্টসাধ্য হয়ে উঠছে রামধন বাবু। গদাই চাইলেই কিছু টাকা রোজগার করতে পারে যজমানি করে, কিন্তু এই তো তার অবস্থা। জানেন জানেন রামধন বাবু, ও বলে কিনা কেউ ভালো সিধে পাঠালেই ওর গায়ে জ্বালা ধরে। কি বলবো বলুন তো? নতুন বউ, একটু এসে গিয়ে দেখো তো তোমার বড় যা কি করছে। তাকে কও যে সে যেন ময়নে ঘরে এক্ষুনি জল খাবার পাঠানোর ব্যবস্থা করে। মানে তো একটু পরে কাজে বেরোবে। যাও গিয়ে কও দেখি। শোন শোন না, তুই এক কাজ কর, ভূপালে জল খাবারটাও ঘরে নিয়ে যা। ও সারা রাত কিচ্ছুটি মুখে দেয়নি, কইছিল ওর নাকি খিদে পায়নি, বুঝেছিস? যা। আর দিদি, মা কি এখনো টাউর ঘরে আছে? তা তো আমি জানি না, এদিক পানে তো মাকে দেখলুম না। জানিস তো কাল না রামকুমার চাটুর্য মশাই এসেছিলেন। উনি এলেই তো আমার আবার ভয় করে, কারণ ওনার সঙ্গে পরামর্শ করেই তো অদ্ভুত অদ্ভুত কাজ করতে শুরু করে মা। জানিস তো চটকু কি, ওই চান যাত্রার দিনে মা যদি মূর্তি প্রতিষ্ঠা করে না, তাহলে সারা কলকাতায় আগুন লেগে যাবে, আমি কয়ে দিলুম। শাস্ত্রী মশাই তো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎই করছে না। শোন নে, তুই একটু মধুবাবুকে কনে, উনি যেন মাকে একটু বুঝিয়ে বলে। মা কোথায় আপনি? শিগগিরই শুনুন জগদম্বা, মাকে ডাকো, এখানে সুসংবাদ আছে। সুসংবাদ? কি সংবাদ শুনি? মধু, কি সংবাদ? মা শাস্ত্রী মশাই আপনাকে এখানে পত্র পাঠিয়েছেন। কি? শাস্ত্রী মশাই আমাকে পত্র পাঠিয়েছে? তুমি তুমি
পড়েছো বাবা? হ্যাঁ আমি পড়েছি। ক্ষমা করবেন, আপনার অনুমতি না নিয়েই আমি পড়ে ফেলেছি। আসলে ভাবলাম আবার যদি নতুন কোনো বিধান দিয়ে থাকেন তাই আপনাকে দেখানোর আগে আমি একবার দেখি। কিন্তু মা, এই পত্র খুলে আমি অবাক হয়ে গেছি, একেবারে চমৎকার হয়ে গেছে। শাস্ত্রীমশাই আপনাকে কল্যাণীশু বলে সম্বোধন করেছেন মা। ভাবতে পারছেন মা, যিনি আপনার মুখ দেখতে চাননি, আপনি যে গেছিলেন সেখানে গঙ্গা জল দিয়ে পুরো স্থানটা ধুয়েছিলেন, সেই শাস্ত্রী মশাই আপনাকে এভাবে সম্বোধন করছেন মা। ভাবতে পারছেন আপনি? কি করেছো কি মতুর? বাবা কোনো ভুল হচ্ছে না তো? উনি আমাকে এই পত্রখানা পাঠিয়েছেন? হ্যাঁ মা, আপনাকেই পাঠিয়েছেন। দেখুন মা, দেখুন, উনি 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 বলছেন যে উনি তীর্থযাত্রায় বের হচ্ছেন। হ্যাঁ মা, আর উনি এই মন্দিরের কাজে আর বিরোধিতা করবেন না। আপনার মন যেমন চায় আপনি তেমনভাবে কাজ করতে পারেন মা। দেখুন মা, নিজে চোখে দেখুন। মা গো, মা তুমি সব সময় আমাদের মাথার উপর থাকো মা। সব দায়িত্ব তুমি নিজেই নাও। শুধু আমরাই তা বুঝতে পারি না মা, আমরাই বুঝতে পারি। মা মা আমি বলি কি, তবুও তোমার একবার গুরুদেবের সাথে পরামর্শ করা উচিত। একবার তুমি ভেবে দেখো না মা, যে মানুষটা কিছুদিন আগে অবধি মন্দির যাতে না হয় সেই জন্য চিতায় উঠতে চলেছিলেন, সেই মানুষটা হঠাৎ এভাবে পাল্টে গেলেন কেমন করে? তুমি তো নিজে গেছিলে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে, উনি তো সাক্ষাৎ অবধি করতে চাননি তোমার সঙ্গে। কথাখানা পদ্মমা ঠিকই বলেছে। আমাকে একটু সময় দাও। শাস্ত্রী মশাই সত্যি তীর্থে যাচ্ছেন কিনা আগে খবর নিই। সবকিছু ভালো করে জানা দরকার। সেজবাবু, দেউরিতে কিছুক্ষণ আগে দুজন সাধক এসেছিলেন। ওনারা এসে বলে গেলেন ওই শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় নাকি এই বাড়িতে আসতে ইচ্ছুক। শিবানন্দ ব্রহ্মচারী, শক্তিধারায় পণ্ডিত, তন্ত্র সাধক, তিনি হঠাৎ কলকাতায় আসছেন, তাও এ বাড়িতে? গুরুদেব, আপনি এত ভয় পাচ্ছেন কেন গুরুদেব? বৌমা, এতদিন ব্রাহ্মণ সমাজ নানান ব্যাপারে আপত্তি তুলছিল। এবার তো শক্তি পূজারীর যিনি মাথা, তিনি যদি কোনো গোল বাঁধান তাহলে তো সামাল দেওয়া খুব মুশকিল। শুনেছি শিবানন্দ ব্রহ্মচারীর কথা কেউ ফেলার সাহস দেখায় না, এত নাকি তার তেজ। আমি বলি কি, আগে থেকেই শিবানন্দ ব্রহ্মচারীর আদর অভ্যর্থনার আয়োজন করো, যাতে বিরোধিতা করার মনোভাব নিয়ে নয়, সমস্যার সমাধানের মনোভাব নিয়ে তিনি এখানে আসেন। মতু তুমি এক্ষুনি রওনা হও। তিনিদেরকে সমাদর করে নিয়ে আসতে হবে। যেভাবেই হোক এই শান যাত্রাতেই আমি মায়ের মুক্তি প্রতিষ্ঠা করব। আর চটকোকে মতুরে যা যা নাচবে তুমি তা দাও। আর কতদিন মাকে অপেক্ষা করাতে হবে আমাকে আমি জানি। কেন যে আমি মায়ের আশা পূরণ করতে পারছি না তাও বুঝতে পারছি না। তোমরা এদিকটা দেখো, আমি ঠাকুর ঘরে গেলাম। বাবা মথুর, শিবানন্দ ব্রহ্মচারীর সঙ্গে একটু শান্তভাবে কথা বলো।
এরা হলেন উগ্র সাধক, তেজভাবী শক্তি। শাস্ত্রী মশাইয়ের থেকেও কিন্তু সাংঘাতিক। ওনাকে যেন কোনোভাবে চটিও না বাবা। আচ্ছা, আপনার এতটুকু লজ্জা হয় না? আমি সেই কবে থেকে চেষ্টা করছি আপনাকে সামান্য অক্ষর পরিচয় করাতে, অথচ সেই বিষয়ে আপনার কোনো উৎসাহই নেই। বুঝেছি, আমি না খাওয়া পর্যন্ত আপনি নড়বেন না, তাই তো? আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি নিজে খেয়ে নিতে পারবো। এসব কি অর্থ এসবের? সর্বক্ষণ তো শুধু দমকই কাটছি আমি। কেন আমি লেখাপড়া করি না সেই কারণে। তাই আমি ভাবলুম এবার থেকে আর নাওয়া খাওয়া কোনো কিছুরই আর কোনো প্রয়োজন নেই। এবার থেকে দুজন মিলে সর্বক্ষণ শুধু লেখাপড়াই করব। তাই আমি আপনার কাবার তলায় দোকান পুঁতে দিলুম। আপনার মনের মতন কাবার। আপনি ঠাট্টা করছেন? আমি যে সর্বক্ষণ আপনাকে পড়াতে চাই, আপনাকে লেখাপড়ায় মন দিতে বলি, সেটা আপনার কাছে ঠাট্টার বিষয়। আমি তামাশা করি আপনার সঙ্গে, তাই তো ভাবেন আপনি আমার কথার আর কোনো গুরুত্বই নেই আপনার কাছে। বাহ, চমৎকার। না না, তা না, আমি অত ভেবে চিন্তে করি না কাজ কানা। আপনি এমন সর্বক্ষণ রেগে যাবেন। দেখুন, আপনি যদি ভেবে থাকেন আপনার এইসব রঙ্গ তামাশায় আমি দমে যাব, তাহলে আপনি ভুল ভাবছেন। আমার যা উচিত মনে হয় তা আমি বারবার বলবো। আর আমি মনে করি আপনার লেখাপড়া শিখে নিজেকে উন্নত করা উচিত। সর্বক্ষণেই হেসে এল আর আমি কি খেলুম না খেলুম সেই নিয়ে মাথা ঘামানো উচিত নয়। বরং আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু নিজে নিজে ভাবলে ভালো হয়। ভূপাল, কি হয়েছে বাচ্চা? তুই এভাবে চেঁচামেচি কেন করছিস? আরে ভূপাল, সব দোষ আমার। মা, কেন যে আমার এমন দ্বারা সাহস হলো আমি জানি না। আপনি আমায় দুগা বসিয়ে দিন মা, বসিয়ে দিন। করছিস কি? আর তুই এভাবে কান্নাকাটি কেন করছিস? আর ভূপাল এভাবে চেঁচামেচি কেন করছিল? বাচ্চা, কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে কইবি? তিনি সর্বক্ষণ আমায় বকাবকি করেন। আমি লেখাপড়া করি না তো, তাই। এই তো কালকেও তিনি আমায় ধমক দিয়েছিলেন জানেন মা। তাই আজ আমি তেনার জল কাবারের তালায় কাবারের বদলে দোকানে পুঁতি দিয়েছিলাম পড়তে। কইছিলাম তেনার মতে তো নাওয়া খাবার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আর সেই দেখে তিনি আমার উপর খুব রেগে গেলেন মা, খুব রেগে গেলেন। মা, আমার অন্যায় হয়ে গেছে মা। আপনি তেনাকে একটু বুঝিয়ে করনে, একটু তেনার সাথে কথা করনে, তেনাকে করনে যে তিনি আমায় যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। মা, আমি যে তেনাকে অপমান করতে চাইনি মা, আমি একদমই চাইনি। যা করেছো তুমি একবারে বেশ করেছো বৌমা। হ্যাঁ, আমি বলছি বেশ করেছো। ভূপাল যদি তোমাকে জোর করে লেখাপড়া শেখাতে চায় তাহলে তো তার খাবার থালায় পুঁতি থাকা উচিত। একেবারে ঠিক করেছো। তুমি এসব নিয়ে কান্নাকাটি করো না। আর তোমার শাশুড়ি মা গিয়ে ভূপালের সাথে কথা বলবে, বুঝেছো? তুমি এখন একখানা কাজ করো তো মা, তুমি একটু গিয়ে আমার জন্য ওই মিছরির পানা বানিয়ে নিয়ে এসো দেখি। যা মা, যা। শুনছেন, এভাবে না আপনি পেশন্যকে আশকারা দেবেন না। ভূপাল যখন চায় ওর বউ লেখাপড়া করুক, তখন তো পেশন্যরও উচিত সেই বিষয়ে একটু ভাবনা চিন্তা করার। তা না করে ও যদি এভাবে ঠাট্টা তামাশা করতে থাকে তখন তো ভূপালই আরো চটে যাবে। তুমি তো দেখছি বড় দিদির মতো ভাবনা চিন্তা করছো, তোমার ব্যাটার কথাই ভেবে চলেছো। দেখো,
ভোপাল যদি চায় যে তার স্ত্রী নিজের মতামত দিক, স্বাধীনভাবে চিন্তা ভাবনা করুক, তা ভালো কথা। কিন্তু সে অন্যদিকে তার উপর লেখাপড়া করার বোঝাটাও চাপিয়ে দিচ্ছে। দু নৌকোয় তো পা দিয়ে চলা যায় না। হ্যাঁ, সে যদি তাকে তার স্বাধীনতাটুকু দিতে চায় তাহলে তাহলে দিক, আর না হয় তাকে তার নিজের মতো গড়ে তুলুক, ঠিক যেমন মহিন করে। কিন্তু মাঝামাঝি তো থাকা যায় না। তুমি তুমি বৌমার দশাখানা দেখেছো একবারও? সে কারোর সাথে স্বাধীনভাবে গাল গল্প করতে পারে না, পাছে ভোপাল যদি এসে তাকে বকাবকি করে সেই ভয়। না জগদম্বা, ভোপাল এখনো বৌমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। সে শুধু কর্তব্যই করে চলেছে। না, আমি বুঝি সবটাই, কিন্তু ভোপাল, আচ্ছা আয় না, আয় ভেতরে আয়। আচ্ছা এক কাজ কর, তুই এখানে বস, আমি তোর জন্য জল খাবার নিয়ে আসছি। মা, সেসবের প্রয়োজন নেই, আমি খেয়ে নিয়েছি। আচ্ছা শোনো, আমি সিন্ধুকের চাবিখানা নিতে এসেছিলাম। শিবানন্দ ব্রহ্মচারীর কাছে এখনই রওনা হতে হবে। মা সিধে দিতে চান। বাবামশাই, আমিও আপনার সঙ্গে যেতে চাই। শুনেছি তারা খুবই উগ্র সাধক, তাদের রাগও খুব বেশি। সেখানে আপনার একা যাওয়া ঠিক হবে না। গুরুদেব, শাস্ত্রীমশাই তার আশ্রমে নেই। খবর এসেছে তিনি এখন তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। শাস্ত্রী মশাইয়ের সাথে সাক্ষাৎ হলে ভালো হতো। মায়ের যখন ইচ্ছে নয় তখন আর। ব্রহ্মচারী শিবানন্দ, আপনাকে কষ্ট করে কোথাও যেতে হবে না। বৃন্দাবন যাওয়ার পথে আমি নিজেই আপনার সঙ্গে দেখা করতে এলাম। আসুন আসুন, প্রণাম গ্রহণ করুন শাস্ত্রী মশাই। অন্দরে আসুন, আসুন আসুন, গ্রহণ করুন। আপনি কালীগড়ে, আমি কলকাতায় যাচ্ছিলাম। কলকাতায় গিয়ে আপনার সাথে প্রথম সাক্ষাৎ করতুম, কিন্তু শুনলাম। কি শুনেছেন? জানবাজারের রানী রাসমণির সঙ্গে মন্দির প্রতিষ্ঠা নিয়ে আমার প্রবল তর্ক হয়েছে। ওই কৈবর্ত নারী আমার বিধান অমান্য করেছে। প্রাণ বিসর্জন দিতে গিয়েও আমি ব্যর্থ হয়েছি। এইসব শুনেছেন তো? যা শুনেছি সব কি সত্যি শাস্ত্রী মশাই? সব সত্য। ওই কৈবর্ত মেয়ের কাছে আমি পরাজয় স্বীকার করেছি। ঈশ্বরই আমাকে লক্ষ্যভ্রষ্ট হতে বাধ্য করিয়েছেন। শাস্ত্রী মশাই, আপনার ধর্ম তো 7 চরেও রা কাটে না। এখন তো যে যা খুশি তাই করবে। একটা মন্দির প্রতিষ্ঠা নিয়ে এত ছেলে খেলা, আপনিও তো মাঝপথের অনভঙ্গ দিয়ে চলে যাচ্ছেন। এরপর ব্রাহ্মণরা এই অনাচার মেনে নেবেন বলছেন। আমি শুধু এইটুকু বলতে পারি, ব্রহ্মচারী শিবানন্দ, যার সঙ্গে আপনি যুদ্ধে নামছেন তিনি কোনো সাধারণ নারী নন। সেদিন আমি যা দর্শন করেছি, তারপর তার সঙ্গে আর কোনো রকম শত্রুতা করা চলে না। তাই আমি এই লড়াই থেকে সরে এসেছি। ব্রাহ্মণ শ্রেষ্ঠ মহাপণ্ডিত বিরোধিতা বন্ধ করে দিলেন।
এই অনাচার আপনিও মেনে নিলেন? এরপরেও আপনি ওই কৈবর্ত কন্যার কাছে মাথা নত করছেন? আপনি শিবানন্দ ব্রহ্মচারী, আপনিও বুঝবেন আপনিও। যার সঙ্গে আপনি যুদ্ধে নেমেছেন তার সঙ্গে কোনো বিরোধ টিকবে না। সে আর 5 জনের মতো নয়। মন্দির প্রতিষ্ঠা আটকানোর বৃথা চেষ্টা করবে। সে মন্দির প্রতিষ্ঠা করেই ছাড়বে, সে আপনারা যাই করুন না কেন। আমি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করবো। এবার দেখি এবার কে কে আমাকে বাধা দিতে আসে।